আমাদের আজকের টপিকটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন ফর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, বা বাউন্ডারি কন্ডিশন বলতে হচ্ছে যখন আহ, কোনো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইন্টারফেস, মানে কোনো একটা ইন্টারফেসের থ্রুতে মিডিয়াম চেঞ্জ করে, ওই ইন্টারফেসে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জটা কি ধরনের হয় সেটা একটু এক্সপ্লোর করা। তো এই জিনিসটা খুবই সিম্পল। বেসিক্যালি মনে করো তোমার একটা এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে? তো এরকম একটা এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি মনে করো অন্য একটা ম্যাটেরিয়ালের একটা অবজেক্ট নিয়ে আসছো। ধরো এটা হচ্ছে তোমার এয়ার, আর যেই ম্যাটেরিয়ালটা তুমি নিয়ে আসছো সেটা হচ্ছে একটা মেটাল প্লেট আর কি, একটা আয়রন প্লেট। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্টার যেই ফ্লাক্স লাইন গুলা সেগুলা কি তোমার এয়ার এর মধ্যে দিয়ে যেমন যেমন যাবে সেটা কিন্তু এই মেটাল প্লেটটার মধ্যে দিয়েও যাবে, তাই না? তো এই যে এজটাতে, মানে সারফেসটাতে, আয়রন প্লেটের সারফেসটাতে কি হইতেছে, তোমার ফ্লাক্স গুলা মিডিয়াম চেঞ্জ করতেছে, তাই না? তো এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসে মিডিয়ামটা চেঞ্জ করার সময় ইলেকট্রিক ফিল্ডের বিহেভিয়ারটা কিভাবে চেঞ্জ হয় সেই জিনিসটা হচ্ছে আমরা দেখবো। তো মনে করো আমরা হচ্ছে একটা ইন্টারফেস নিলাম, এই ধরনের একটা ইন্টারফেস নিলাম, যে ইন্টারফেসের উপরে হচ্ছে একটা মিডিয়াম, মিডিয়াম ওয়ান নাম দিই এটাকে। এই ইন্টারফেসটা নিচে হচ্ছে আরেক মিডিয়াম, যেটা হচ্ছে নাম দিলাম মনে করো মিডিয়াম টু। তো ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স লাইন গুলো মনে করো এই বরাবর আসছে, মানে আসতেছিল, তো আসার সময় সে মনে করো এই পয়েন্টে এসে হচ্ছে মিডিয়াম চেঞ্জ করছে। তো মিডিয়াম চেঞ্জ করার পরে তার মানে ইলেকট্রিক ফিল্ড তো একটা ভেক্টর, তাই না? তো ভেক্টরে চেঞ্জ হওয়া মানে কি, তার ভ্যালু চেঞ্জ হয় এবং তার ডিরেকশন চেঞ্জ হওয়া। তো সেটা যে কোনো ভাবেই হইতে পারে, আমরা জানি না কিভাবে হবে। তো ধরে নিলাম যে এটার ভেক্টরটা হালকা দিক চেঞ্জ করে এই দিকে আসে। প্রথমে আরবিট্রারিলি ধরে নিলাম, পরে দেখবো কি হয়। তো এটাকে ধরলাম E1, এক নাম্বার মিডিয়াম ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে E2, দুই নাম্বার মিডিয়াম ইলেকট্রিক ফিল্ড। তুমি যখন এই পয়েন্টটাতে, এই যে যেই পয়েন্টে মিডিয়াম চেঞ্জ হচ্ছে সেই পয়েন্টে যখন চিন্তা করবা, তখন ই এর অবভিয়াসলি কি আছে, একটা টেনজেনশিয়াল কম্পোনেন্ট আছে, যেটা হচ্ছে যেই পয়েন্টে সে ইনসিডেন্ট হয়েছে সেই পয়েন্ট দিয়ে তুমি ইন্টারফেসের উপর যে ট্যানজেন্ট টানতে পারবা সেই বরাবর, এবং তার সাথে পারপেন্ডিকুলার বলে ডিরেকশনে একটা কম্পোনেন্ট থাকবে। তো আমরা দুইটা কম্পোনেন্টের চেঞ্জ আলাদা আলাদা ভাবে ডিসকাস করলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে, মানে আমি জেনে যাচ্ছি যে আসলে কোন জায়গায় কিভাবে চেঞ্জ হইতেছে। তো প্রথমে আমি ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা বের করি। তো ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা যদি বের করতে চাও, সেটার অ্যাপ্রোচটা এরকম। আমরা হচ্ছে এখানে খুবই ছোট একটা ফার্স্টে একটা ছোট ক্লোজড লুপ ধরে নিব, ঠিক আছে? যেই ক্লোজড লুপটার কিছু অংশ থাকবে মিডিয়াম ওয়ানে এবং কিছু অংশ থাকবে মিডিয়াম টু তে, এরকম একটা ক্লোজড লুপ ধরে নিব, ঠিক আছে? তো সেটা একটা নাম দিলাম মনে করো ABCD এ। তো এই ক্লোজ লুপটা বরাবর আমি হচ্ছে ই এর একটা ক্লোজড লাইন ইন্টিগ্রাল চালাবো, ঠিক আছে? তো একটা জিনিস একটু যদি খেয়াল করে দেখো, এখানে আমি ইচ্ছা করে এই যে বিসি যেই লেংথটা আর এডি যেই লেংথটা, সেই দুইটা লেংথ খুবই ছোট নিছি, এবং এবি লেংথ আর সিডি লেংথ এই দুইটা নিছি বড়। কেন? কারণ আমার হচ্ছে বেসিক্যালি এই যে এবি আর সিডি বরাবর কি টেনজেন্ট লাইনটা পড়তেছে, মোটামুটি যদি এটা যথেষ্ট পরিমাণ ছোট একটা লুপ হয়। তো আমি হচ্ছে যেহেতু টেনজেনশিয়াল কম্পোনেন্ট নিয়ে কাজ করতে চাইতেছি, তো আমি এবি আর সিডি এর লেংথটা মোটামুটি বড় রাখছি। আর বিসি আর এডি এর যে লেংথটা, সেই লেংথটা যদি মনে করো ওটা ডেল এইচ হয়, এই লেংথটা যদি ডেল এইচ হয়, এই ডেল এইচটা ধরছি হচ্ছে আমি প্রায় জিরোর কাছাকাছি, ঠিক আছে? কারণ আমার হচ্ছে এই বিসি আর এডি কিন্তু তোমার সারফেসের সাথে মোটামুটি পারপেন্ডিকুলার ধরা যায় এই ছবি থেকে আর কি। তো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিয়ে আমার আপাতত যেহেতু কাজ করতে হচ্ছে না, তো আমি ডেল এইচটা জিরোর কাছাকাছি ধরে নিতেছি। তাহলে এই লুপটার উপর এবিসিডি এ, এই লুপটার উপর যদি তুমি ই ডট ডিএল ক্লোজড লাইন ইন্টিগ্রাল চালাও, আমরা যখন ফান্ডামেন্টাল পোস্টুলেট পড়ছি সেকেন্ডটা, তখন দেখছি ই এর কার্ল জিরো, এবং এটার ইন্টিগ্রাল ফর্মটা ছিল কিন্তু এই ধরনের, যে কোনো ক্লোজড লাইন ইন্টিগ্রাল বরাবর তুমি যদি সরি, যে কোনো ক্লোজ লাইন বরাবর যদি তুমি ই এর ইন্টিগ্রাল নাও, লাইন ইন্টিগ্রাল, সেটা জিরো হবে সবসময়। সো এইটা তুমি যাই নাও না কেন, রাইট হ্যান্ড সাইড সবসময় জিরো। এটা হচ্ছে ফান্ডামেন্টাল পোস্টুলেট থেকে ফাইন্ডিং। তো লেফট হ্যান্ড সাইডটা কি হচ্ছে দেখো, ফার্স্টে এবি পাথ বরাবর ই ডট ডিএল, তাই না? প্লাস বিসি পাথ বরাবর ই ডট ডিএল, প্লাস হচ্ছে সিডি পাথ বরাবর ই ডট ডিএল, প্লাস হচ্ছে ডিএ পাথ বরাবর ই ডট ডিএল। এগুলো সবগুলা সাম হবে জিরো। এখন দেখো, তো বেসিক্যালি এবি পাথ বরাবর যখন তুমি যাইতেছো, তখন আসলে কি ই এর ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা বরাবর তুমি আগাইতেছো, তাই না? কারণ এবি লাইনটা কি অ্যাকচুয়ালি
এই পয়েন্টে যে ট্যানজেন্টটা আমরা ফার্স্টে আঁকছিলাম সেই ট্যানজেন্টের সাথে প্যারালাল। সো তুমি যখন এবি বরাবর আগাইতেছো তখন আসলে ই এর কেবলমাত্র ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা তোমার কাজ করতেছে। এবি বরাবর যখন তুমি যাচ্ছ তখন হচ্ছে ই এর মানে E1 এর, যেহেতু সেটা 1 নাম্বার মিডিয়ামে পড়ছে, সো E1 এর ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা খালি এখানে ক্যালকুলেশন আসবে। এবং E ডট ডিএল যদি তুমি এই লাইন এবি লাইন বরাবর পুরাটাকে ক্যালকুলেশনে নিয়ে আসো, তো ডিএল এর পুরা লেন্থটা আসলে কত? মনে করো এটাকে আমি একটা নাম দিলাম ডেল ডাব্লিউ, ঠিক আছে? মানে এবি যেই উইডথ সেটাকে আমি ডেল ডাব্লিউ নাম দিলাম এবং বিসি যেই হাইট সেটাকে আমি ডেল এইচ নাম দিলাম। তো বেসিক্যালি ই ডট ডিএল অ্যালং দি পাথ এ বি, এটা কত হবে? ই ওয়ান টি টাইমস ডেল ডাব্লিউ, তাই না? আচ্ছা, এটা বেসিক্যালি ডেল ডাব্লিউ ভেক্টর। আই মিন তুমি কিন্তু এ থেকে বি তে যেহেতু তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট কি সবসময় একটা ভেক্টর না? তো বেসিক্যালি এটাকে আমি ডি ডাব্লিউ ডেল ডাব্লিউ ভেক্টর হিসেবে নাম দিতেছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে ই ওয়ান টি ডট ডেল ডাব্লিউ ভেক্টর যদি নেই, শুধুমাত্র ডেল ডাব্লিউ পোর্শনটা থাকবে। দেন বিসি পাথ বরাবর তুমি যেটা করবা, ই ডট ডিএল যদি নাও তাহলে ই এর নরমাল কম্পোনেন্ট আসবে, ঠিক আছে? বিসি পাথ বরাবর যখন আসবা তখন দেখো এতটুকু অংশে প্রথমে যখন তুমি এই ছোট অংশটুকুতে আসো তখন তুমি 1 নাম্বার মিডিয়ামে আসো আর পরের অংশতে তুমি 2 নাম্বার মিডিয়ামে আসো। তো এখানে কি E1 এর একটা নরমাল কম্পোনেন্ট থাকবে এত দূর পর্যন্ত এবং দেন E2 এর নরমাল কম্পোনেন্ট থাকবে এতটুকু পর্যন্ত। বাট কথা হচ্ছে আমরা এখানে চাইতেছি না যে নরমাল কম্পোনেন্ট আমার ক্যালকুলেশন আসবে। এজন্য আমরা যেটা করছি বিসি লেংথটাকেই আমি ধরে নিছি হচ্ছে টেন্ডস টু 0। সো এটা করার কারণ হচ্ছে এই টার্মটাকে যাতে আমি ক্লোজ টু 0 ধরতে পারি, ঠিক আছে? দেন সিডি পাথ বরাবর যখন তুমি আগাবা তখন দেখো তুমি এবি পাথ বরাবর যেই ডিরেকশনে আগাইছো সিডি পাথ বরাবর তুমি কি প্যারালাল আরেকটা লাইনে তার উল্টা ডিরেকশন বরাবর আগাইতেছো, তাই না? সো এইটার ডিরেকশনটা হচ্ছে তোমার এবি ডিরেকশনটা যদি ডেল ডাব্লিউ ভেক্টর হয় তাহলে সিডি ডিরেকশনটা হবে মাইনাস ডেল ডাব্লিউ ভেক্টর। সো বেসিক্যালি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট যেহেতু অবভিয়াসলি, তো টি লিখলাম এটার জন্য বুঝাইতে। আর ডট হচ্ছে নেগেটিভ ডেল ডাব্লিউ ভেক্টর আর কি, ঠিক আছে? তো 2 কেন? কারণ সিডি লাইনটা মিডিয়াম 2 এর মধ্যে পড়ে গেছে, সো এই জন্য হচ্ছে E2। আর যেহেতু ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট নিয়ে কাজ করতেছি এই জন্য হচ্ছে টি লিখছি। এন্ড দেন যখন তুমি ডি এ বরাবর ইন্টিগ্রেট করবা তো ডি এর লেংথ আমরা কি ক্লোজ টু 0 ধরছি, সো ওই টার্মটাও 0 হবে, ঠিক আছে? তো E1t del W মাইনাস E2t del W যদি করো তোমার আলটিমেটলি রেজাল্ট আসবে E1t ইকুয়ালস টু E2t, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যখন ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স লাইনগুলা মিডিয়াম চেঞ্জ করে তখন তার ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা কন্টিনিউয়াস থাকে। আই মিন প্রথম মিডিয়ামে যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট যেটা থাকবে সেকেন্ড মিডিয়ামেও ট্যানজেনশিয়াল কম্পোনেন্টটা তাই থাকবে, ঠিক আছে? তো ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের সলিউশনটা আমার হয়ে গেল। এবার আমরা দেখবো হচ্ছে নরমাল কম্পোনেন্টটা কি ধরনের রুল ফলো করে সেটা। তো নরমাল কম্পোনেন্টের জন্য আমরা যেটা করব আমরা হচ্ছে এই সেম এরকম আরেকটা সারফেস নিব। ইন্টারফেস যে সারফেসটা সেই সারফেসটাকে মনে করো একটু উপর থেকে দেখতেছি। তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার দুইটা মিডিয়ামের ইন্টারফেস, ঠিক আছে? তো এই সারফেসটা আর কি বেসিক্যালি। তো এই সারফেসটার উপরে মনে করো মিডিয়াম 1 আর নিচে মানে সারফেসটার ঠিক নিচে হচ্ছে মিডিয়াম 2, ঠিক আছে? মানে বেসিক্যালি তুমি সারফেসটাকে সাইড থেকে দেখতেছো এরকম আর কি একটা ব্যাপার। তো আমরা পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নেয়ার জন্য একটা সিলিন্ড্রিক্যাল শেপ নিব, ঠিক আছে? মানে একটা গাউসিয়ান সারফেস নিব, ওই গাউসিয়ান সারফেসটার উপর হচ্ছে আমরা গাউস ল অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো একটু দেখি জিনিসটা হচ্ছে গাউসিয়ান সারফেসটা ধরবো হচ্ছে ওই যে আমরা বলছি যে যদি একটা ইনফাইনাইট মানে ইন্টারফেসটা যদি তোমার একটা প্ল্যানার চার্জ মানে একটা একটা শীট বা একটা সারফেস একটা প্লেন হয় বা এই টাইপের কিছু হয়, সেটার ক্ষেত্রে হচ্ছে গাউস ল অ্যাপ্লাই করতে হলে আমরা একটা সিলিন্ডার ধরি, ঠিক আছে? এটাকে গাউস সারফেস হিসেবে ধরি। তো এই সারফেসটা মানে গাউসিয়ান সারফেসটা কিভাবে থাকে? এটা হচ্ছে সারফেসের উপরে কিছু অংশ থাকে এবং সারফেসের নিচে কিছু অংশ থাকে। তার মানে এই সিলিন্ডারটার কিছু অংশ মিডিয়াম 1 এ পড়বে এবং কিছু অংশ মিডিয়াম 2 তে পড়বে। তো মিডিয়াম 2 তে তো এই সারফেসের জন্য দেখা যাইতেছে না। সো আমি এটাকে ডট ডট দিয়ে আঁকতেছি। মানে এটা হচ্ছে নিচে আছে। এটা হচ্ছে আমার গাউসিয়ান সারফেস। এই ইন্টারফেসটার পারপেন্ডিকুলার ডিরেকশন যদি আমি চিন্তা করি, ইন্টারফেসের কিন্তু দুইটা পারপেন্ডিকুলার আছে, ঠিক আছে? তো দুইটা পারপেন্ডিকুলার একটা ডিরেকশন মিডিয়াম 1 এর দিকে যাবে আর একটা কিন্তু মিডিয়াম 2 এর দিকে আসতে পারে। তো একটা পারপেন্ডিকুলার ডিরেকশন হবে হচ্ছে এই বরাবর, যেটা হচ্ছে উপরের সারফেসের জন্য পারপেন্ডিকুলার হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে মিডিয়াম 2 এর জন্য আউটওয়ার্ড, তাই না? মিডিয়াম 2 এর জন্য আউটওয়ার্ড ডিরেকশন হচ্ছে এটাকে AN2 নাম দিলাম, ঠিক আছে? মানে নরমাল ইউনিট ভেক্টর। আর মিডিয়াম 1 থেকে আউটওয়ার্ড যেটা
সেটা আসলে কোন দিকে আসতেছে, মিডিয়াম 2 এর দিকে আসতেছে। তো মিডিয়াম 2 এর দিকে যেই পারপেন্ডিকুলার মানে নিচের মানে তোমার সিলিন্ডারটা নিচের ফেসের জন্য যেই পারপেন্ডিকুলার সেটা হচ্ছে মিডিয়াম 1 এর রেসপেক্টে আউটওয়ার্ড। সো এটাকে নাম দিলাম AN1। তো যাই হোক, এখন ধরো তোমার এর ডিরেকশনটা এখন এরকম ভাবে চেঞ্জ হইতেছে আর কি, ওই যে আগেরটার মতোই, যে তোমার মিডিয়াম চেঞ্জ করতেছে, ঠিক আছে। তো আমি হচ্ছে দুইটা লাইনকে প্যারালাল ধরে আর কি মানে একে দেখাইলাম। তো এখানে দিয়ে ক্যালকুলেট না করে দিয়ে করা যায়, আমরা কিন্তু মাত্র ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি পড়ে আসছি, ঠিক আছে। তো আমরা দিয়ে কাজটা করে দেখি। মনে করো এটা হচ্ছে 1 নাম্বার মিডিয়ামে যে ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি ভেক্টর সেটা হচ্ছে D1, এটা হচ্ছে D2। তুমি চাইলে দিয়েও এই কাজটা করতে ক্যারি আউট করতে পারো, বা ইভেন আগের কাজটা আমি কি দিয়ে করে আসছি, তুমি চাইলে ওই কাজটা দিয়েও করে আসতে পারো, কোনো সমস্যাই নেই। তো যাই হোক, তো এখন এই যে সিলিন্ডার শেপ সেটার উপর গাউসের ল অ্যাপ্লাই করে দিব। সো বেসিক্যালি D ডট ds ইকুয়ালস টু কিউ এনক্লোজড, তাই না? তো এই এসটা হচ্ছে তোমার পুরো সিলিন্ড্রিক্যাল সারফেস। একটা জিনিস একটু খেয়াল করো, এই যে সিলিন্ডারটা এইটার হাইট মনে করো আমি ডেল এইচ ধরলাম, এবং এই ক্ষেত্রেও আমার ডি এর যে ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট সেটার কাজ কিন্তু আমার আগেই হয়ে গেছে, এক্সপ্রেশন আমি এই মাত্রই বের করে আসছি। সো আমার কিন্তু এখন যখন নর্মাল কম্পোনেন্ট নিয়ে আমি কাজ করতেছি তখন কিন্তু আমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের আলোচনাটার দরকার নাই। সো বেসিক্যালি দেখো, D1 এর একটা কি ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট থাকবে, একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট থাকবে নরমাল। আমার হচ্ছে এখন নরমাল কম্পোনেন্টটা নিয়ে কাজ করতে হবে। তো ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের ডিরেকশন কোন দিকে হইতেছে, তুমি যে সিলিন্ডারটা ধরছো সেটার সার্কুলার ওয়ালটা বরাবর রেডিয়ালি আউটওয়ার্ড ডিরেকশন হইতেছে, বাট আমার তো ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট দরকার নাই। এই জন্য আমি যেটা করব, এই সিলিন্ডারটার হাইট এটাকে আমি ক্লোজ টু জিরো ধরবো। এটা যদি যথেষ্ট পরিমাণ জিরো হয় তো D1 এর আসলে ট্যানজেনশিয়াল বরাবর কম্পোনেন্ট এই ডেল এইচ এর কারণেই দিস উইল বি ফোর্স টু জিরো। তো বেসিক্যালি টপ সারফেসের জন্য আমার ভ্যালুটা হচ্ছে D1 ডট, মনে করো এই টপ সারফেসের সারফেস এরিয়া মনে করো যদি S হয়, তো আমি লিখতে পারি হচ্ছে AN2S, ঠিক আছে। সিমিলারলি আমি হচ্ছে বটম সারফেসের জন্য যদি চিন্তা করি, বটম সারফেসের জন্য আমি আহ, এই ভ্যালুটাকে মানে D.ds এর ভ্যালুটাকে লিখতে পারি হচ্ছে D2 ডট AN1S, ঠিক আছে। এ আর বরাবর যে কম্পোনেন্ট মানে এই যে রেডিয়ালি আউটওয়ার্ড যে কম্পোনেন্ট সেটা তো আমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট বরাবর, তাই না? তো আমি হচ্ছে কি এই লেন্থটাকে আসলে যথেষ্ট পরিমাণ ছোট ধরছি, তো এরিয়াটা আসলে খুব একটা বড় হবে না। তো ওই জন্য বেসিক্যালি ডেল এইচটা যেহেতু আমি টেন্স টু জিরো ধরছি, সো আমার ওই থার্ড পার্টটা আর লাগতেছে না। ইকুয়ালস টু হচ্ছে কিউ এনক্লোজড, ঠিক আছে। একটা জিনিস একটু খেয়াল করো, AN1 আর AN2 কিন্তু আসলে ডিরেকশন একটার একটা এক্স্যাক্টলি অপোজিট। সো আমি চাইলে AN1 ভেক্টর ইকুয়ালস টু মাইনাস AN2 ভেক্টর কিন্তু লিখতে পারি, ঠিক আছে। তো আমি এখন যেটা করব বেসিক্যালি D1 ডট AN2 লিখলাম এখানে, আর পরের যেই কোয়ান্টিটিটা সেটাকে আমি D2 ডট ওই যে মাইনাস মানে AN1 ইকুয়ালস টু কি মাইনাস AN2, সো মাইনাস AN2 লিখে দিতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এখন এখান থেকে আমি কি করতে পারি, D1 মাইনাস D2 মানে বেসিক্যালি AN2S এই পার্টটুকুকে কমন নিয়ে ফেললে কিন্তু আমার এরকম একটা কোয়ান্টিটি চলে আসে। এন্ড কিউ এনক্লোজটা আসলে কি, কিউ এনক্লোজটা হচ্ছে বেসিক্যালি তুমি যে সিলিন্ডারটা নিশ্চয়ই সিলিন্ডারের ভিতরে কতটুকু চার্জ আছে। তো মনে করো এই সারফেসের উপর সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে রো এস। তো তাহলে তোমার কি এইটুকু অংশে কতটুকু চার্জ আছে সেইটাই কি তোমার কিউ এনক্লোজড হবে না? তো বেসিক্যালি এইটুকু অংশে কতটুকু চার্জ আছে সেটা আমি কিভাবে পাবো, এইটুকু অংশের যে এরিয়া মানে এস, এস টাইমস সারফেস চার্জ ডেনসিটি এটা দিয়ে পেয়ে যাব। তো দুই পাশেই এস আছে, এস কাটা চলে যাচ্ছে, আলটিমেটলি D1 মাইনাস D2 এর ট্যানজেনশিয়াল সরি নরমাল কম্পোনেন্ট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে রো এস। তো তুমি চাইলে যেহেতু এটা নরমাল কম্পোনেন্ট তুমি এটাকে আসলে ওই যে আগে কি আমি E1 এর ট্যানজেনশিয়াল কম্পোনেন্টকে E1T, E2 এর ট্যানজেনশিয়াল কম্পোনেন্টকে E2T ওভাবে লিখছি। তো তুমি চাইলে এটা ওভাবেও লিখতে পারো, D1N মাইনাস D2N ইকুয়ালস টু হচ্ছে রো এস, এভাবে লিখতে পারো, ঠিক আছে। সো এটা হচ্ছে দুইটা মিডিয়ামের মধ্যে আর নরমাল কম্পোনেন্টের মধ্যে রিলেশন, আর ট্যানজেনশিয়াল কম্পোনেন্টের মধ্যে রিলেশন কি এইটা, ঠিক আছে। তুমি চাইলে এটা কিন্তু ডি দিয়ে বের করতে পারো। ফর এক্সাম্পল আমরা জানি কি ডি ইকুয়ালস টু হচ্ছে এপসাইলন ই, তাই না? তো তুমি যদি শুধু ভ্যালু চিন্তা করো তাহলে আসলে E1T এর জায়গায় তুমি D1T ডিভাইডেড বাই এপসাইলন লিখতে পারো, এন্ড E2T এর জায়গায় তুমি D2T ডিভাইডেড বাই এপসাইলন লিখতে পারো। ও আচ্ছা, প্রথমটা হবে প্রথম মিডিয়ামের এপসাইলন আর পরেরটা হচ্ছে সেকেন্ড মিডিয়ামের এপসাইলন। তো এভাবে লিখতে পারো আর কি। তো সিমিলারলি তুমি চাইলে এই জিনিসটাকেও আসলে ই এর রেসপেক্টে লিখতে পারো।
ঠিক আছে? সো আমি জাস্ট দেখাইলাম যে ডি দিয়ে কিভাবে কাজ করে। তো বুঝতেই পারতেছো এখন যদি তোমার আসলে ইন্টারফেসে কোনো ফ্রি চার্জ না থাকে, মনে করো তুমি যে ইন্টারফেসটা পার করতেছো এই ইন্টারফেসের উপর কোনো ফ্রি চার্জ নেই, মানে রো এসটা মনে করো জিরো। রো এস যদি জিরো হয় তাহলে ডি মানে এই রাইট হ্যান্ড সাইড যদি জিরো হয়ে যায় তুমি লিখতে পারবা হচ্ছে ডি ওয়ান এন ইকুয়ালস টু ডি টু এন। ঠিক আছে? কখন? যখন রো এস জিরো। তার মানে তোমার ইন্টারফেসে যদি কোনো ফ্রি চার্জ না থাকে তার মানে হচ্ছে ডি ভেক্টরের নরমাল কম্পোনেন্টটাও আসলে ইন্টারফেস চেঞ্জ করার সময় কন্টিনিউয়াস থাকবে। ঠিক আছে? বাউন্ডারি ভ্যালুর উপর আমরা একটা প্রবলেম দেখে ফেলি এখন। তোমাদেরকে বলছে একটা লুসাইড শিট, একটা লুসাইড শিট হচ্ছে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল। ঠিক আছে? তোমার ভ্যাকুয়ামের মধ্যে এরকম একটা লুসাইড শিট প্লেস করছে এন্ড সেটা হচ্ছে মানে একটা এক্সিস্টিং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লেস করছে পারপেন্ডিকুলারলি, মানে ইলেকট্রিক ফিল্ডের লাইনগুলো এখানে একদম পারপেন্ডিকুলারলি এসে হিট করে। ঠিক আছে? আমি যে জেনারেল কেসটা দেখাইছিলাম বাউন্ডারি ভ্যালু প্রবলেম দেখানোর জন্য, স্কিউড হয়ে ইলেকট্রিক ফিল্ডের ফ্লাক্স গুলা পড়তেছিল। তো এটা জেনারেল কেসের জন্য। এন্ড এই কোশ্চেনে স্পেসিফিক্যালি তোমাকে বলছে পারপেন্ডিকুলারলি এসে ফল করে, সো তোমার কাজ অনেক ইজি হয়ে যাবে। তো ইলেকট্রিক ফিল্ডটা এখানে দেয়া আছে যে জিরো মিডিয়ামে যে ইলেকট্রিক ফিল্ড সেটার ভ্যালু হচ্ছে এটা ফ্রি স্পেসে। তো বলছে যে ইনসাইড দ্য লুসাইড শিট তোমাকে ই এর ভ্যালু বের করতে হবে, ডি এর ভ্যালু বের করতে হবে এবং পি এর ভ্যালু বের করতে হবে। পি এর ভ্যালুটা কি? পি এর ভ্যালু হচ্ছে পোলারাইজেশন ভেক্টর। বাট কথা হচ্ছে পোলারাইজেশন ভেক্টর তোমাকে আর ওভাবে ওই যে মানে ডাইপোল মোমেন্ট সবগুলো ক্যালকুলেট করে বের করতে হবে না। তুমি কিন্তু টি ইকুয়ালস টু এপসাইলন নট টি প্লাস পি ওই ফর্মুলা থেকে জিনিসটা বের করে ফেলতে পারবা। তো তাহলে প্রবলেমটা দেখো, যখন ইলেকট্রিক ফিল্ডের লাইনগুলো এখানে এসে মিডিয়াম চেঞ্জ করতেছে, এই ইন্টারফেসের উপর কোনো ফ্রি চার্জের কথা মানে কোনো রো এস বা এই ধরনের কোনো ভ্যালু কিন্তু এখানে বলা নাই। কোনো কিছু যদি বলা না থাকে তাহলে ফ্রি চার্জের ডেনসিটি জিরো ধরবা, এবং ফ্রি চার্জের ডেনসিটি যদি জিরোই হয় তো আমরা এইমাত্রই দেখে আসলাম সেই ক্ষেত্রে ডি ওয়ান এন ইকুয়ালস টু ডি টু এন হয়, তাই না? তার মানে কি, এক নাম্বার মিডিয়াম মনে করো আমি ফ্রি স্পেসকে ধরলাম, আর লুসাইড শিটকে মনে করো আমি 2 নাম্বার মিডিয়াম ধরলাম। তার মানে 1 নাম্বার মিডিয়ামের ডি এর নরমাল কম্পোনেন্ট যা হবে 2 নাম্বার মিডিয়ামেও ডি এর নরমাল কম্পোনেন্ট তাই হবে। এবং এখানে বেসিক্যালি তোমার ডি টা আসলে কি একদম পারপেন্ডিকুলারলি যেহেতু ইনসিডেন্ট হইছে, সো বেসিক্যালি পুরাটাই আসলে নরমাল কম্পোনেন্ট, তাই না? সো বেসিক্যালি এখান থেকে আসলে এই ছবি থেকে আসলে দেখে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ডি ওয়ান ভেক্টরটা অ্যাকচুয়ালি ডি টু ভেক্টরেরই সমান হবে। এবং এইটার ক্ষেত্রে ডি ওয়ান ভেক্টর মানে হচ্ছে জিরো মিডিয়ামের জন্য ডি ইকুয়ালস টু ডি টু হচ্ছে ইনসাইড দ্য লুসাইড শিট ডি এর ভ্যালু। ঠিক আছে? তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে এ এক্স ডিআই, মনে করো এটার ভ্যালু জিরো মিডিয়াম আমরা জানি অলরেডি যে ডি ইকুয়ালস টু এপসাইলন নট ই। ঠিক আছে? বেসিক্যালি এপসাইলন ই আর কি। তো জিরো মিডিয়ামের জন্য কি হবে সেটা মানে ভ্যাকুয়ামের জন্য ফ্রি স্পেসের জন্য কি হবে? এপসাইলন নট ই হবে। তো এখানে এটা বলা আছে ই নট যদি তোমার এ এক্স ই নট এই ভ্যালুটা হয় তাহলে ডি এর ভ্যালু হবে হচ্ছে এপসাইলন নট টাইমস ই এক্স। ঠিক আছে? এন্ড ই এক্স মানে কি আসলে, মানে এটা কি এক্স অ্যাক্সিস বরাবর ধরছে আর কি, ওরা এই ডিরেকশনটাকে এক্স বরাবর ধরছে। তো এটার ভ্যালু আসলে কি হবে? আউটসাইড দ্য সেমিকন সরি আউটসাইড দ্য লুসাইড শিট তোমার যেই ভ্যালু এখানেও সেই ভ্যালু, তো এটা হচ্ছে এপসাইলন নট ই নট। ইনসাইড দ্য লুসাইড শিট ইআই এর ভ্যালু হবে হচ্ছে যেহেতু এটা পারপেন্ডিকুলারলি পড়ছে সো এটাও পারপেন্ডিকুলারলি চলে যাবে। তো অলরেডি আমরা জানি যে এই ইকুয়েশন থেকে আর কি ইআই টা ইকুয়ালস টু হবে হচ্ছে ডিআই ডিভাইডেড বাই এপসাইলন আই। ঠিক আছে? তো ডিআই এর ভ্যালু হচ্ছে এপসাইলন নট ই নট, এই মাত্রই বের করে আসলাম। এন্ড ইআই মানে লুসাইড শিটের ই সরি এপসাইলন আই, লুসাইড শিটের এপসাইলনের ভ্যালু কত হবে? এপসাইলন আর টাইমস এপসাইলন নট। একটা জিনিস একটু খেয়াল করো, তোমাকে কিন্তু বলে দিছে লুসাইড শিটের রিলেটিভ পারমিটিভিটি। ঠিক আছে? নরমালি তোমাদের কোশ্চেনে কিন্তু অ্যাবসলিউট পারমিটিভিটি বলা থাকে না, রিলেটিভ পারমিটিভিটিই বলা থাকে। তো বেসিক্যালি এটা হচ্ছে এই জিনিস এপসাইলন আর। তো এপসাইলন নট আর এপসাইলন নট যদি এখানে কাটা চলে যায় তাহলে ই এর ভ্যালু হয় হচ্ছে ই নট ডিভাইডেড বাই এপসাইলন আর এর ভ্যালু মানে হচ্ছে 3.2। ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ইনসাইড দ্য সেমিকন্ডাক্টর সরি ইনসাইড দ্য লুসাইড শিট তোমার ইআই এর ইআই ভেক্টর। তো তোমাকে ফাইনাল কাজ যেটা মানে বাকি আছে সেটা হচ্ছে পিআই বের করা মানে পোলারাইজেশন ভেক্টর। এখন তোমরা অলরেডি জেনারেল ফর্মুলা জানো যে ডি ইকুয়ালস টু এপসাইলন নট ই প্লাস পি। ঠিক আছে? তো ইনসাইড দ্য লুসাইড শিট তোমার কি হবে? জাস্ট এগুলোর মধ্যে আই বসে যাবে। তো এখান থেকে তুমি ইজিলি পি বের করে ফেলতে পারবা। পিআই ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে ডিআই মাইনাস এপসাইলন নট ইআই। একটা জিনিস একটু খেয়াল করো, এখানে কিন্তু আমি যখন পিআই মানে পি এর এক্সপ্রেশনে আমি যদি পি কে কনসিডার করি মানে পি আলাদাভাবে লিখি তাহলে এই কোয়ান্টিটির হবে হচ্ছে এপসাইলন নট। বাট আমি যদি এই জেনারেল ফর্মুলাটা লিখি মানে পি এর ইকুয়েশনটাকে আমি যদি পি কোয়ান্টিটিটাকে যদি আমি এটার মধ্যে অ্যাবজর্ব করায় ফেলতে চাই তখন এক্সপ্রেশনে বসবে এপসাইলন। ঠিক আছে?
তো এটা একটু খেয়াল রেখো। তো DI টা হচ্ছে বেসিক্যালি AX এপসাইলন নট ই নট, আর EI এর ভ্যালু আমি এই মাত্রই বের করছি, তাই না? কত? AX এপসাইলন নট ই নট বাই 3.2। তো এখান থেকে কি কি কমন নেওয়া যায় আসলে? AX এপসাইলন নট ই নট কমন নেওয়া যায়, সো বেসিক্যালি একটা 1 মাইনাস 1 বাই 3.2 থাকে এপসাইলন নট ই নট, ঠিক আছে? সো বেসিক্যালি এটা হচ্ছে PI।